জি, শুভ সকাল সবাইকে। আজকে আমরা পড়ব নতুন কোন টপিক। আমরা গত ক্লাসে পড়েছিলাম সর্বশেষ বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য প্রমাণ করে দেখিয়েছিলাম আমি তোমাদেরকে। প্রথম বৈশিষ্ট্য ছিল কোন ম্যাট্রিক্সকে উহার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আবেদ ম্যাট্রিক্স। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে মূল ম্যাট্রিক্সের সমান। তারপরে আরেকটা পড়েছিলাম দুটি ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টার বিপরীত ও প্রথমটার বিপরীতের গুণফলের সমান। তারপরে পড়েছিলাম কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে উক্ত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের রূপান্তরের সমান। তারপরে নাম্বার 5, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়ক মান হবে উক্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক মানের উল্টা মানের সমান। আশা করি এইগুলো সবাই পড়ছো ভালো করে। এই বৈশিষ্ট্যগুলাকে কেন্দ্র করে আমরা একটা ম্যাথ শিখবো এখন। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। বইটা না, এখানে একটু ওয়েট। আমরা আজকে একটা ব্যতিক্রম ম্যাথ শিখবো। এটা শিখে আমি কথার অঙ্কে চলে যাব তোমাদের উদ্দেশ্যে। 45 নাম্বার, সবাই খেয়াল করি। একটি 3/4 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া হয় তবে একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এম এর সংজ্ঞা দাও। নাম্বার 45, পেজ নাম্বার হচ্ছে 98। যদি এ একটি 3/4 ক্রমের ম্যাট্রিক্স হয় তবে একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এম এর সংজ্ঞা দাও এবং দেখাও যে এম ইকুয়াল এম স্কোয়ার। দেখাও যে এম ইকুয়াল এম স্কোয়ার। একটি 3/4 ক্রমের ম্যাট্রিক্স হয়। নাম্বার 45, যদি এ একটি 3/4 ক্রমের ম্যাট্রিক্স হয়, দেয়া আছে এ একটি 3/4 ক্রমের ম্যাট্রিক্স। একটি 3/4 ক্রমের ম্যাট্রিক্স, একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এম এর সংজ্ঞা দাও এবং দেখাও যে এম ইকুয়াল এম স্কোয়ার। এম কি একটি প্রতিসম ম্যাট্রিক্স? ব্যাখ্যা করো। এরপরে বলছে এম ম্যাট্রিক্স এর ক্রম নির্ণয় করো। লাস্ট ওয়ান বলেছে যদি এ বর্গ ম্যাট্রিক্স হয় তবে এম ম্যাট্রিক্স এর ক্রম নির্ণয় করো। একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এম এর সংজ্ঞা দাও এবং দেখাও যে এম ইকুয়াল এম স্কোয়ার। একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, যদি কোন ম্যাট্রিক্সকে উক্ত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল যদি মূল ম্যাট্রিক্সই আসে, কোন ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা বারবার বা পুনঃ পুনঃ গুণ করা সত্ত্বেও গুণফল যদি ওই মূল ম্যাট্রিক্সই হয়, ওই ম্যাট্রিক্সই আসে, তাহলে উক্ত ম্যাট্রিক্সটি একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে নাম্বার দেখো কি বলেছে, যদি এম ইকুয়াল এম স্কোয়ার হয় তবে এম একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এটি হলো সংজ্ঞা, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, পোটেন্ট ম্যাট্রিক্স। এরপরে আমাদের এখানে অঙ্ক শুরু করার জন্য একটি 3/4 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে। ধরি একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, ধরি এম ইকুয়াল, বা একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এম ইকুয়াল বা এম ইকুয়াল আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ। খেয়াল করবা, এম ইকুয়াল আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ। এটা তোমাদেরকে বলতে পারো মুখস্থ রাখতে হবে এতটুকু, তাহলে তুমি এটা মিলাইতে পারবা। এটা তুমি একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা, এটাকে ট্রান্সপোজ করো একটা ম্যাট্রিক্স পাবা, এটাকে এ দ্বারা গুণ করো এই আর তখনও একটা ম্যাট্রিক্স এই পাবা গুণফল করার পর। এটাকে আবার বিপরীত করো, তখন ইনভার্স করলেও তো একটা ম্যাট্রিক্স পাবা। এ দ্বারা গুণ করো তখন ওই একটা ম্যাট্রিক্স পাবা, আলো অন্য একটা ম্যাট্রিক্স। এবার এটাকে যদি তুমি এই ট্রান্সপোজ দ্বারা গুণ করো তখন ওর গুণফল কি পাবা? এটা একটা ম্যাট্রিক্সই পাবা, অন্য আরেকটা ম্যাট্রিক্স। তাহলে পুরাটা একটা ম্যাট্রিক্স। আবার আই এর সাথে বিয়োগ করলে বিয়োগ ফলটাও তো একটা ম্যাট্রিক্স। তাহলে পুরাটাকে আমরা নাম দিলাম এম। এম ইকুয়াল আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ। ব্যতিক্রম ব্যতিক্রম দুই একটাই হয়। এখন আমাদের প্রমাণ করতে বলছে এম কি একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স যদি এম ইকুয়াল এম স্কোয়ার হয় তবে এম একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হবে, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হবে। অতএব দেখো এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল এম
ট্রান্সপোজ, তাহলে এম ট্রান্সপোজ, এম বলতে কি, না না এম ট্রান্সপোজ তো না, এম স্কোয়ার, সরি, এম স্কোয়ার ইজ ইকুয়াল এম ইন্টু এম, এম ইন্টু এম, এম কি প্রথম, আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ, এটা একটা। আর আবার কি, আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ, সেটা একটা, এটাও এম, এটাও এম, এম ইন্টু এম। দেখো আই দ্বারা আই কে যদি প্লাস আই দ্বারা প্লাস আই কে গুণ করলে কি হবে, আই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস আই ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ, প্লাসে প্লাসে প্লাস আই আই গুণ করলে আই স্কোয়ার হলো, প্লাসে মাইনাসে মাইনাস আই ইন্টু এটা, আবার মাইনাস এটা দিয়ে এটাকে গুণ, মাইনাসে প্লাসে মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ ইন্টু আই, মাইনাসে মাইনাসে প্লাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ। খেয়াল করো, আই স্কোয়ার আইডেন্টি ইন্টু আইডেন্টিটি, তুমি আই স্কোয়ার, এটা কি আই একটা মনে করো 1001, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, 1001 এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, গুণ করে গুণফল যেটা পাবা সেটা হলো 1001, 1001, সেটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন দেখো আই স্কোয়ার করলে কি পাবো আমরা, আই, আই স্কোয়ার করলে পাবো আই মাইনাস, এটা ইন্টু আই মানে কি, এটাই হবে এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ মাইনাস, এটা ইন্টু আই মানে কি, এটাই হবে এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ প্লাস, আমি যে গত ক্লাসে দেখিয়েছিলাম কোন ম্যাট্রিক্স দ্বারা যদি আইডেন্টিটিকে গুণ করো, মনে করো 3421, এটাই মনে করো এ, কাল্পনিক ভাবে ধরলাম 1001, তার মানে এটা এ ইন্টু আই, গুণ করে গুণফল তুমি যে এটাই পাবা 3421 এই পাবা, দ্যাট মিনস এই পাবা, এ ইন্টু আই ইজ ইকুয়াল এই হবে। তো দেখো এটা লিখলাম, এটা ইন্টু আই মানে কি এটা, এটা ইন্টু আই মানে কি এটা, এটা দেখো তো একটু মনোযোগ সহকারে, এটা এটা এতটুকু যা থাকলো তাই লিখলাম যে এতটুকু, এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স, আর এটা কি আছে খেয়াল করো, এখানে দেখো এই যে এতটুকু, এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়াল কি আইডেন্টিটি, তদ্রুপ এ ট্রান্সপোজ এ এতটুকু লিখলা ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স ইজ ইকুয়াল কি হবে, আইডেন্টিটি হবে। এটা হলো মূল ম্যাট্রিক্স এ, এই এ কে এরই ইনভার্স দ্বারা গুণ করলে কি হবে, আইডেন্টিটি হবে। এ কে এর ইনভার্স দ্বারা গুণ করলে কি হবে, আইডেন্টিটি হবে। এই এ কে এরই ইনভার্স দ্বারা গুণ করলে কি হবে, আইডেন্টিটি হবে। তোমরা কি বুঝেছো, কথা বলো। এটা হলো মূল ম্যাট্রিক্স, এটাকে এইটার ইনভার্স দ্বারা গুণ, গুণফলটা একটা ম্যাট্রিক্স, এটা একটা মূল ম্যাট্রিক্স, এটাকে এইটার ইনভার্স দ্বারা গুণ কি হবে, আইডেন্টিটি হবে। যেমন এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়াল আইডেন্টিটি, তাহলে এই যে এতটুকু, এতটুকু হবে আইডেন্টিটি। তোমরা কি বুঝেছো, কথা বলো। জি জি স্যার। স্যার। এই যে দেখো এ ইন্টু এ, যে এতটুকু মূল, এটাকে আবার এ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এটা হলো মূল ম্যাট্রিক্স মনে করো, এটাকে আবার এটার বিপরীত দ্বারা গুণ, তার মানে এতটুকু হবে আই ইন্টু এই যে শেষে এ ট্রান্সপোজ থাকলো, I minus A into A transpose A inverse A transpose minus A into A transpose A inverse A transpose plus এটা ইন্টু আই মানে এটাই হবে এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ। দেখো প্লাস এটা মাইনাস এটা উঠে দিলাম, আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল কি হবে, এম, কার মান পাইছি আমরা, এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল এম, এম না এম স্কোয়ার ইজ ইকুয়াল, বারবার ট্রান্সফার হচ্ছে, কি পাইলাম, এম স্কোয়ার ইজ ইকুয়াল কি পাইছি আমরা, এটা তো এম এই পাইছি, দেখো এম এটা এম স্কোয়ার করলাম, অর্থাৎ এম কে এম দ্বারা গুণ, এটাকে এটা দ্বারা গুণ করলাম, গুণ করে গুণ ফলটা এটাই পাইলাম। যেহেতু শেষে এসে লিখবা যেহেতু এম স্কোয়ার ইজ ইকুয়াল এম, বা এম ইকুয়াল এম স্কোয়ার, অতএব এম একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, এম একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে,
নাম্বার দেখো একটু ব্যতিক্রম, হাই থট ম্যাথমেটিক্যাল টার্ম। দেখো কত না নাম্বার, খেয়াল করি সবাই। এম কি একটি প্রতিসম ম্যাট্রিক্স? ব্যাখ্যা করো। সুষম বা প্রতিসম ম্যাট্রিক্স যদি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল এ হয়, যদি এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল এম হয়, তবে এম একটি প্রতিসম ম্যাট্রিক্স। যদি এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল এম হয় তবে এম একটি প্রতিসম ম্যাট্রিক্স। যদি এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল এম হয়, অর্থাৎ এম কে রূপান্তর করার পরেও বা ট্রান্সপোজ করার পরেও যদি এম হয়, তাহলে এম একটি প্রতিসম ম্যাট্রিক্স। এখানে কি জানি আমরা এম ইকুয়াল কি ধরেছিলাম? ধরি এম ইকুয়াল আই মাইনাস এ ট্রান্সপোজ এ ইন্টু এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ। এটাকে রূপান্তর করো। এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল এটার উপরে স্যার এটার উপর ট্রান্সপোজ। হবে হ্যাঁ এম এর মানটা কি মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, এটা মুখস্থ রাখবা, তাহলে মিলাইতে পারবা, নাহলে এটা খেয়াল থাকবে না। এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ। এম এর উপর ট্রান্সপোজ দিলাম, এটাই তো এম, তার মানে এটার উপর ট্রান্সপোজ হবে। আই এর উপর ট্রান্সপোজ, অর্থাৎ এটার উপর ট্রান্সপোজ, এটা পুরোটার উপর ট্রান্সপোজ হবে এই ট্রান্সপোজটা। আই ট্রান্সপোজ মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ। আই কে রূপান্তর করলে কি হবে? আই হবে। আই কে রূপান্তর করলে আই হবে মাইনাস আই এর উপর ট্রান্সপোজ, এটার উপর ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এ ইনভার্স পুরাটার উপর ট্রান্সপোজ এ ট্রান্সপোজ তার উপর ট্রান্সপোজ। দেখো এটার উপর ট্রান্সপোজ দিলাম, এই যে আই এর উপর ট্রান্সপোজ, তারপরে কি, এবং এটা পুরাটার উপর ট্রান্সপোজ। আই এর উপর ট্রান্সপোজ আই কে রূপান্তর করলে কি হয়? আই হয় 1001 আইডেন্টিটি। এটাকে রূপান্তর করো, কি হবে? প্রথম কলাম প্রথম সারি, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি, 1001 মানে আই আসে, সেটাই হলো। আর এই ট্রান্সপোজটা প্রত্যেকটাতে, এটাতে এটাতে এবং এটাতে দিলাম। আই মাইনাস এ ট্রান্সপোজ ইন্টু, দেখো কোন ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স দুইটা মিলে গুণ করে তো গুণফলটা একটা ম্যাট্রিক্স, তাহলে কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সে রূপান্তরিত ম্যাট্রিক্স হবে। দেখো কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের রূপান্তরের সমান। রূপান্তরের বিপরীত ইজ ইকুয়াল বিপরীতের রূপান্তর, বা বিপরীত রূপান্তর ইজ ইকুয়াল রূপান্তরের বিপরীত। আশা করি তোমরা বুঝেছ। এখানে দেখো এ ট্রান্সপোজ কোন ম্যাট্রিক্সের বিপরীতে রূপান্তর হবে উক্ত ম্যাট্রিক্সের রূপান্তরের বিপরীত। আগে রূপান্তর বিপরীত ছিল, তারপরে রূপান্তর, এখন কি আগে রূপান্তর তারপরে বিপরীত। কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স হবে মূল ম্যাট্রিক্সের সমান, এটা একটা বৈশিষ্ট্য রূপান্তরিত ম্যাট্রিক্সের, খেয়াল রাখবা। এখানে দুইটা ব্যবহার হইলো, এই যে এটা এবং এটা। তোমরা কি বুঝেছো? কথা বলো। জি স্যার। এই যে এখানে ব্যবহার হয়েছে এটা, আর এটা আসছে কোথা থেকে? এখান থেকে। এগুলো দেওয়া লাগবে না, তুমি ডান পাশে জাস্ট যেহেতু লিখে এইভাবে লিখবে, এগুলো দেওয়া লাগবে না, বোঝানোর জন্য। আই মাইনাস এ ট্রান্সপোজ, এখানে দেখো কোন ম্যাট্রিক্সের কি দুটি ম্যাট্রিক্সের গুণফলে রূপান্তরিত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টা রূপান্তর ইন্টু প্রথমটা রূপান্তর। খেয়াল রাখবা, দুটি ম্যাট্রিক্সের গুণফলে রূপান্তরিত ম্যাট্রিক্স, যেমন দুটি ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে দ্বিতীয়টার বিপরীত ইন্টু প্রথমটার বিপরীত, সেম ভাবে দুটি ম্যাট্রিক্সের গুণফলে রূপান্তরিত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টা রূপান্তরিত ম্যাট্রিক্স ইন্টু প্রথমটা রূপান্তরিত ম্যাট্রিক্স। বিপরীত কেন? রূপান্তর, সরি। দুটি ম্যাট্রিক্সের গুণফলে রূপান্তরিত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টা রূপান্তর ইন্টু প্রথমটা রূপান্তর। তো দেখো দুটি ম্যাট্রিক্সের গুণফলের রূপান্তরিত ম্যাট্রিক্স, তাহলে দ্বিতীয়টা রূপান্তর ইন্টু প্রথমটা রূপান্তর। তোমরা কি বুঝেছো? দ্বিতীয়টা রূপান্তর আগে, তারপরে প্রথমটা রূপান্তর, আর পুরাটা তো উপর তো ইনভার্স আছেই ইন্টু এ। আই মাইনাস এ
এই এটাকে সামনে নেই আর এই ট্রান্সপোজটাকে পেছনে দেই, এক্সচেঞ্জ করি। এটা দেখো, এর উপর রূপান্তর তো আছে, আর কোন ম্যাট্রিক্সে রূপান্তরিত ম্যাট্রিক্স হবে মূল ম্যাট্রিক্সের সমান, কোন ম্যাট্রিক্সের রূপান্তর হবে মূল ম্যাট্রিক্সের সমান। কারণ কি দেখো, এই ইকুয়াল মনে করো 2513, রূপান্তর করো, প্রথম কলামটা হবে প্রথম সারি, দ্বিতীয় কলামটা হবে দ্বিতীয় সারি। এটাকে আবার রূপান্তর করো, রূপান্তর, এটাকে আবার রূপান্তর করো, তাহলে কি হবে, প্রথম কলামটা প্রথম সারি, দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারি। তো দেখো এখানে কি দাঁড়াচ্ছে, খেয়াল করিও, এই দেখো এই আসছে, অর্থাৎ এটা কি এ 2513, অর্থাৎ রূপান্তর হয় মূল ম্যাট্রিক্সের সমান। তাহলে রূপান্তর কি মূল ম্যাট্রিক্স এ এর সমান। উপরে তো ইনভার্স আছেই, এই এ ট্রান্সপোজ লিখলাম, রূপান্তরের রূপান্তর কি হবে এ, আর উপরে তো ইনভার্স আছে ইনটু এ ট্রান্সপোজ। কি করছি আমি, এই এটাকে সামনে লিখছি আর এ ট্রান্সপোজটাকে পিছনে দিছি। তো দেখো আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ, কার মান পাইলাম, এম ট্রান্সপোজের মান পাই, কি এম ট্রান্সপোজের মান পাইলাম। তাহলে এটা কিটা, অতএব এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল, এটা কি এম, এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল এম, এটা কি বললাম, এম বললাম, কারণ এটা যে আমরা এম ধরেছিলাম, আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ, এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল এম, অর্থাৎ এম ট্রান্সপোজের সমান, যেহেতু এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল এম, অতএব এম একটি সুষম বা প্রতিসম ম্যাট্রিক্স। তোমরা বুঝেছ? জি স্যার। যেহেতু এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল এম, বা এম ইকুয়াল এম ট্রান্সপোজ, অতএব এম একটি সুষম বা প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝেছেন ক্লিয়ারলি, কারো কোথাও সমস্যা থাকলে বলতে পারেন। এরপরে আর একটা আছে এখানে, এম ম্যাট্রিক্স এর ক্রম নির্ণয় করো। যে ম্যাট্রিক্স এম ধরেছিলাম আমরা, এটার ক্রম নির্ণয় করতে বলেছে। যে এম ম্যাট্রিক্সটা আমরা ধরেছিলাম আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ, এটার ক্রম নির্ণয় কত ক্রমের, অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যা কত, এম ম্যাট্রিক্স এর ক্রম নির্ণয়, এম ম্যাট্রিক্স এর ক্রম নির্ণয়। এখানে দেখো দেয়া আছে এম ম্যাট্রিক্স এর ক্রম, এখানে দেয়া আছে এ ম্যাট্রিক্স এর ক্রম 3/4, এ ম্যাট্রিক্স এর ক্রম হচ্ছে 3/4, খেয়াল করি, এ ম্যাট্রিক্স এর ক্রম হচ্ছে 3/4। আর এম ইকুয়াল, এখানে এম ইকুয়াল কি আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ, আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ। এম ম্যাট্রিক্স এর ক্রম কি দেয়া আছে, এম ম্যাট্রিক্স এর ক্রম হচ্ছে কত, 3/4। তাহলে অতএব এ ম্যাট্রিক্স এর ক্রম দেয়া আছে 3/4, তাহলে এ ট্রান্সপোজের ক্রম কত হবে, যে এ ট্রান্সপোজ আছে, অর্থাৎ এ ট্রান্সপোজের ক্রম হবে 4/3, কোন ম্যাট্রিক্স সারি কলাম, দেখো এ ইকুয়াল মনে করো ধরলাম 2 3 4 5 6 7, এটা কি কত সারি কত কলাম, 2/3, 2 সারি 3 কলাম। তাহলে এটা যদি ট্রান্সপোজ করি, প্রথম কলামটা হবে প্রথম সারি, দ্বিতীয় কলামটা হবে দ্বিতীয় সারি, তৃতীয় কলামটা হবে তৃতীয় সারি। খেয়াল করো এটা কি 3/2, ওটা 2 সারি 3 কলাম, এটা হবে 3 সারি 2 কলাম। তো তদ্রুপ, অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যাটা উল্টায় যায়, ক্রম কি চেঞ্জ হয়ে যায়, সারি সংখ্যা হয়ে যায় কলাম সংখ্যা, কলাম সংখ্যাটা হয়ে যায় সারি সংখ্যা রূপান্তর করলে। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এ ট্রান্সপোজের ক্রম হবে 4/3, তাহলে এ ট্রান্সপোজ ইন্টু এ, এটার ক্রম কি হবে, কারণ এর ক্রম দেওয়া ছিল, এ ট্রান্সপোজের ক্রম বের করলাম, তো এই দুইটা তো গুণ অবস্থায় আছে, অর্থাৎ এ ট্রান্সপোজ ইন্টু এ এর ক্রম হবে, এ ট্রান্সপোজের ক্রম কত পাইলাম, এ ট্রান্সপোজের ক্রম 4/3, আর এর ক্রম কত, এর ক্রম হলো 3/4। আমরা জানি
প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলে গুণ যায়, আর গুণ করে গুণফল যেটা পাই সেই গুণফলের ক্রম হয় 4/4। আশা করি বুঝেছি। এটা কি পাইলাম? এ ট্রান্সপোজ এ এর ক্রম পাইলাম, এটার উপর ইনভার্স, অতএব এ ট্রান্সপোজ এ ইনভার্স এর ক্রম হবে কি হবে? 4/4। 4/4। তারপরে এটার সাথে যদি ইনটু অবস্থা এ থাকে, অতএব এ ইনটু এ ট্রান্সপোজ এ ইনভার্স এর ক্রম হবে, ইনটু অবস্থা কি আছে? 3/4। আর এটার সাথে কি আছে? 4/4। তাহলে প্রথমটার কলাম দ্বিতীয়টা সারি সংখ্যা সমান হলে গুণ যায়, গুণফলের ক্রম হবে কি? 3/4। তোমরা কি বুঝতেছো? কথা বলো, বুঝতেছো? স্যার জি আরেকবার স্যার। বুঝায় দেন। কোনটা আর একবার বুঝাবো? আরে যে এই এটা কি বুঝলা তুমি? মনে করো এর ক্রম এদিকের হলো গুলো 2/3, এর ক্রম হলো 2/3, তাহলে এ ট্রান্সপোজের ক্রম হবে কি? 3/2। এই যে এ ম্যাট্রিক্সের ক্রম 3/4, তাহলে এ ট্রান্সপোজের ক্রম কি হবে? 4/3। দেখো আমার এটা পুরাটার ক্রম বের করতে হবে, তাহলে এখানে এই অংশটা দিয়ে শুরু করি। এখানে কি আছে? এ ট্রান্সপোজ আর এ গুণ অবস্থা আছে। এ ট্রান্সপোজ এ এর ক্রম হবে, যখন যে পয়েন্টে বোঝেন ওটা ধরবো। আমি যখন জিজ্ঞাসা করবো 6 লাইন লেখার পর বুঝছো কিনা স্যার, আরেকবার ওইখান থেকে এটা করবেন না, যেটা বোঝেন ওইখানে আটকায় দিবেন স্যার, এটা আরেকবার। এ ট্রান্সপোজ এর ক্রম হবে, এ ট্রান্সপোজের ক্রম কত? এই যে এ ট্রান্সপোজের ক্রম হচ্ছে 4/3, আর এ ট্রান্সপোজের ক্রম নিলাম। এখন কি এর ক্রম কত? 3/4। আমরা আগেই শিখেছিলাম আমি তোমাদেরকে যে প্রথমটা কলাম দ্বিতীয়টা সারি সমান হলে গুণ যায়, আর গুণ করে যে গুণফলটা পাবো সেটা কি হয়? বাকি যে দুটো থাকে সেটার ক্রম হয়। বাকি যে দুটো থাকে 4 সারি 4 কলাম, বা এমন যদি হয়তো 2/3 ইন্টু 2/3, আর এটা মনে করো 3/4। এটা একটা ম্যাট্রিক্স এর ক্রম, এটা একটা ম্যাট্রিক্স এর ক্রম। তাহলে প্রথমটা কলাম দ্বিতীয়টা সারি সমান হলে গুণ যায়, আর গুণ করে যে গুণফল পাবো সেই গুণফলের ক্রম কি হবে? বাকি দুটা 2/4। ওইভাবে আসছে। তাহলে এটা কি থাকতেছে? 4/4। এই যে এ ট্রান্সপোজ এর ক্রম হবে 4/4। এটার উপর আবার বিপরীত আছে, 3 সারি 3 কলামের ম্যাট্রিক্স এর যদি বিপরীত করি ওটা রেজাল্টও আসে 3 সারি 3 কলাম। 2 সারি 2 কলামের ম্যাট্রিক্স এর যদি বিপরীত বা ইনভার্স করি সেটা আসে 2 সারি 2 কলাম। তাহলে এ ট্রান্সপোজ এ ইনভার্স এর ক্রম হবে কে? ওই 4/4ই, যেহেতু 4/4 এর আমরা ইনভার্স করতেছি, ওটার ক্রম হবে 4/4। এর সাথে কি আছে? এ ইনটু অবস্থা আছে, এ ইনটু এ ট্রান্সপোজ এ ইনভার্স এর ক্রম হবে কি? এর ক্রম কত? এর ক্রম হচ্ছে 3/4। এর ক্রম হচ্ছে 3/4, আর এটার ক্রম হচ্ছে 4/4। 4/4 প্রথমটার কলাম আর দ্বিতীয়টা সারি সমান হলে গুণ যায়, গুণফলের ক্রম হবে 3/4। আশা করি সবাই বুঝেছেন। এরপরে এটার সাথে কি গুণ আছে? এ ট্রান্সপোজ এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজের ক্রম হবে, এতটুকুর ক্রম কি? 3/4। আর এর সাথে গুণ হচ্ছে কি? এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজের ক্রম কি? এই যে এতটুকুর ক্রম হলো 3/4, এই যে এতটুকুর ক্রম হলো 3/4, এতটুকুর। আর এই ট্রান্সপোজ, এই ট্রান্সপোজের ক্রম কত? 4/3। 4/3। তাহলে প্রথমটা কলাম দ্বিতীয়টা সারি সমান হলে গুণ যায়, গুণফলের ক্রম হবে কি? 3/3। তারপরে আসো কোন পর্যন্ত হইলো? এটা পুরাটাই হইলো, এই যে অংশটা হইলো, দেখো এই অংশটুকু হইলো। এটার সাথে আবার আই বিয়োগ, আই এরও তো ক্রম হচ্ছে, যেহেতু এটা আই, এটা যেহেতু 3 সারি 3 কলাম, তাহলে অবশ্যই বিয়োগ করতে গেলে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হতো। এটাও 3 সারি 3 কলামের ছিল, তাহলে 3 সারি 3 কলামের থেকে 3 সারি 3 কলামের ম্যাট্রিক্স যদি বিয়োগ করি তাহলে ওটার বিয়োগফল হবে 3 সারি 3 কলাম। অতএব আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজের ক্রম হবে 3/3। অতএব এ ম্যাট্রিক্স এর ক্রম কি? এম ম্যাট্রিক্স এর ক্রম, এটি তো এম। কি বোঝো নাই এখনো? জি স্যার বুঝতে পারছি। এইভাবে ক্রমটা বের করতে হবে। প্রথম দিন যেদিন আমি গুণ করা শিখাইছিলাম তোমাদেরকে, সেদিনে আমি বলেছিলাম এইভাবে গুণ করে দেখাইছিলাম। এইভাবে দেখো, 25613 এটা কি? 7143
7 1 এটা কি 2 সারি 3 কলাম, 5 4 6 1 3 9, এটা হলো 2 সারি 3 কলাম, এটা হলো 3 সারি 3 কলাম। তাহলে প্রথমটার কলাম দ্বিতীয়টা সারি সমান হলে গুণ যায়, আর গুণ করে যে গুণ ফলটা পাবো ফাইনালি সেটা কি হবে? 2 সারি 3 কলাম, এই যে 2 সারি 3 কলাম, বাকি যে দুটা থাকে এরকম হবে আর কি। করে দেখবা আগের গুণগুলো, আশা করি বুঝেছেন। আর পরেরটা আসলে এটা লাগে না, বলছে এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্স এর ক্রম নির্ণয় করে, এটা তো করলামই, এ তো বর্গ ম্যাট্রিক্স হয়। ও, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্স এর ক্রম নির্ণয় করতে বলছে, তোমরা পারবা। ধরি এ একটি 3 বাই 3 ক্রমের ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্স, বা 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে কি বর্গ ম্যাট্রিক্স, তখন ওইভাবে একইভাবে ক্রমটা নির্ণয় করবা। আমি এখন তোমাদের এই যে 46 47 48 এগুলো সব করাইছি আমি, আমি এখন করাবো তোমাদের কথার অঙ্কে চলে যাব। কথার অঙ্কে চলে যাওয়ার জন্য আমি সাদায় দেব, বাকি কাজগুলো তোমরা করবা। ম্যাট্রিক্সে নতুন কিছু শেখার নেই, জ্যাকোবিয়ান নির্ণায়ক বা এগুলো কি কি আছে ছোটখাটো ওগুলো দেখবো এখন। আজকে মনে হয় শেষ হবে না, আর একটা ক্লাস লাগবে। দেখো নাম্বার 51 কি বলেছে, অর্কিড ট্রেডার্স প্রতি সপ্তাহে 700 সিডি, 400 ক্যাসেট এবং 200 সিডি প্লেয়ার্স বিক্রয় করে। একটা কোম্পানি অর্কিড ট্রেডার্স প্রতি সপ্তাহে 700 সিডি, 400 ক্যাসেট এবং 200 সিডি প্লেয়ার্স বিক্রয় করে। প্রতিটি সিডির বিক্রয় মূল্য 4 টাকা, ক্যাসেটের বিক্রয় মূল্য 6 টাকা এবং সিডি প্লেয়ার্স এর বিক্রয় মূল্য বা দাম হচ্ছে 150 টাকা। প্রতিটি সিডির উৎপাদন ব্যয় 3 টাকা 25 পয়সা, ক্যাসেটের উৎপাদন ব্যয় 4 টাকা 75 পয়সা এবং সিডি প্লেয়ার্স এর উৎপাদন ব্যয় 125 টাকা। মোট আয় ও মোট ব্যয় নির্ণয় করো। মোট আয় ও মোট ব্যয় নির্ণয় করো। এরপরে বলেছে মোট ধারণার সাহায্যে মুনাফার পরিমাণ বের করো। তারপরে বলেছে একক প্রতি ধারণার সাহায্যে মুনাফার পরিমাণ বের করো। 2012 সালে এসেছিল। এখানে ধরি বিক্রয়ের পরিমাণ বা বিক্রিত পণ্যের পরিমাণ, একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি উৎপাদন ব্যয় যথাক্রমে কিউ, পি ও সি। ধরি বিক্রয়ের পরিমাণ, একক প্রতি বিক্রয় মূল্য ও একক প্রতি উৎপাদন ব্যয় যথাক্রমে কিউ, পি ও সি। এখানে বিক্রয়ের পরিমাণ কিউ ইকুয়াল কত দেয়া আছে? 700 সিডি, 400 ক্যাসেট, 200 সিডি প্লেয়ার্স। 700, 400, 200, 700, 400, 200। প্রতিটি সিডির বিক্রয় মূল্য 4 6 150 টাকা। দেখো সিডির বিক্রয় মূল্য দাম ইকুয়াল 4 6 4 6 150, 4 6 150 এবং উৎপাদন ব্যয় 3.25, 4.75 আর এটা হচ্ছে 125 মানে 125। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। এক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে, এটা হলো বিক্রয় পরিমাণ 700 সিডি, 400 ক্যাসেট এবং এতটা সিডি প্লেয়ার্স। জি, একটা সিডির বিক্রয় মূল্য 4 টাকা, একটা সিডি ক্যাসেটের বিক্রয় মূল্য 6 টাকা এবং একটা সিডি প্লেয়ার্স এর বিক্রয় মূল্য হলো 150 টাকা। প্রতিটা সিডির উৎপাদন ব্যয় হলো 3 টাকা 25 পয়সা, ক্যাসেটের উৎপাদন ব্যয় 4 টাকা 25 পয়সা এবং সিডি প্লেয়ার্স এর উৎপাদন ব্যয় 125 টাকা। এইভাবে দেওয়া আছে। তাহলে অর্কিড ট্রেডার্স এর মোট আয় মোট ব্যয় নির্ণয় করো। মোট আয়, মোট আয়, টোটাল রেভিনিউ টিআর ইজ ইকুয়াল কোয়ান্টিটি ইনটু পরিমাণ বা দাম গুণ পরিমাণ, যেটাই বলো দাম গুণ পরিমাণ, প্রাইস ইনটু কোয়ান্টিটি। তাহলে দাম কত? 4 6 150 আর পরিমাণ হচ্ছে 700, 400, 200। এখানে প্রশ্ন হতে পারে স্যার এখানে আমি এটা কলাম ভেক্টরে লিখলাম, এটা আমার সারিতে গেলাম কেন, নাহলে গুণ করা যাবে না। এটা কলামে লেখছে, এটাও যদি কলামে লেখো গুণ হবে না। 700, 400, 200, এটা করো 4 6 150। দেখো
এটা কি 3 সারি 1 কলাম, এটা হলো 3 সারি 1 কলাম। আমার তো গুণ করা দরকার। সারি 3টা, কলাম একটা। প্রথমটা কলাম, দ্বিতীয়টা সারি সমান হয়নি, গুণ যাবে না। এই কারণে এটাকে কলামে করলে এটা সারি, বা এটা সারি কি করলে এটা কলামে আনতে, তাহলে গুণ যাবে। গুণ করো, প্রথম সারি গুণ প্রথম কলাম, 4 ইন্টু 700 প্লাস প্লাস প্লাস, এইভাবে এইভাবে এইভাবে, 6 ইন্টু 400 প্লাস 150 ইন্টু 200। তো দেখো 428 প্লাস 7 6 2400 প্লাস এটা কত, 3000, 28, 3400, 6400, 6400 নাকি, দেখো তো। হুম, না ভুল করলাম কোথাও? ভুল করছি তো, এটা 2400 ভুল করছি আমি। 28, এটা 32, 28 আর 24 কত হয়? 28 আর 24 কত? 42, 52, 52 আর 3 30। কি করতেছি এগুলা? 30,000, এটা হলো 30,000, তাই তো বলি। তাহলে কি দাঁড়াচ্ছে? 65,000 কি 35,200? 35,200 এত টাকা। এটা কি পাইলাম আমরা? মোট আয়। তোমরা বুঝেছো? কথা বলো, বুঝেছো? জি স্যার। আবার মোট ব্যয় টিসি ইকুয়াল সি ইন্টু কিউ। একটা সি বলতে এখানে এসি বা গড় ব্যয় বুঝবার, সি ইন্টু কিউ। সি কত বা একক প্রতি ব্যয় কত? 3 টাকা 25 পয়সা, 4 টাকা 75 পয়সা, 125 টাকা। আর কোয়ান্টিটি হচ্ছে 700, 400, 200। খেয়াল করি, গুণ করো। 3.25 ইন্টু 700 প্লাস 4.75 ইন্টু 400 প্লাস 125 ইন্টু 200। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? গুণ করো, যোগ করো, মান পাবা। মোট ব্যয় হচ্ছে 2000 কি 29,175। এটা ক্যালকুলেশন করবা, 29,175 টাকা। আশা করি সবাই বুঝেছি। এরপরে এরপরে বলেছে মোট ধারণার সাহায্যে মুনাফার পরিমাণ। 6 নাম্বার, মোট ধারণার সাহায্যে মুনাফা পাই ইকুয়াল মোট আয় বিয়োগ মোট ব্যয়। মোট আয় কত? মোট আয় হচ্ছে 35,200, 35,200 মাইনাস মোট ব্যয় হচ্ছে 29,175। তাহলে কি দাঁড়াচ্ছে? বিয়োগ করলে বিয়োগফল হবে 6,025 টাকা। 6,025 টাকা। আশা করি তোমরা সবাই বুঝেছো। এটা কি পাইলাম আমরা? মুনাফা। এরপরে একক প্রতি ধারণার সাহায্যে মুনাফা, অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে মুনাফা কত গুণ পরিমাণ। গ নাম্বার তোমরা পারবা না? জি স্যার, জি পারবো। স্যার পারবো। গ নাম্বারটা হোমওয়ার্ক দিলাম, এখানে সময় করতে চাচ্ছি না। এরপরে আমি দেখাবো তোমাদেরকে 55 নাম্বারটা, বা এটা দেখো 55 নাম্বারটা দেখো, আমি লাইনে তুলে দিচ্ছি, তোমাদেরকে করতে হবে, তোমরা করবা, পারবা, এগুলো সহজ অঙ্ক। 55 কি বলেছে? দুটি পণ্যের চাহিদা ও যোগান অপেক্ষক নিম্নরূপ। QD1 is equal 16 minus P1 plus P2. QS1 is equal -4 plus 3P1. তারপরে QD2 is equal 10 plus P4P1 minus P2. QS2 is equal -2 plus 4P2 -2 plus 4P2। ক্রেমারের নিয়মে সমাধান করো, বা তুমি মনে করো এটা 55 নাম্বার, কিন্তু কোশ্চেনটা আমি একটু সাজাই দিচ্ছি। মনে করো দ্রব্যদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ, আমি আমার মতো করে সাজাই দিচ্ছি। দ্রব্যদ্বয়ের মধ্যে এটা সবার শেষে দেই। কি বললো? বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। নাম্বার 2 বললো
ক্রেমারের নিয়মে সমাধান করো। এবং নাম্বার 3 এসে বলল নাম্বার 3 বলল তোমাদের দ্রব্যদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ। দ্রব্যদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ আশা করি সবাই বুঝেছি আমরা। খেয়াল করি নাম্বার এখানে 1 নাম্বারের জন্য যদি আমি করি, দেখো প্রথম এখানে তো দেয়া আছে, আমরা মনে করি কোশ্চেন উঠাইলাম, এটা উঠাবা আগে, দেয়া আছে লিখে, দেওয়া আছে লিখে, তাহলে দুটি দ্রব্যের বাজার মডেল নিম্নরূপ, এটা উঠাইলাম। তারপরে প্রথম দ্রব্যের ক্ষেত্রে ভারসাম্য শর্ত অনুসারে বা প্রথম বাজারে ভারসাম্য শর্ত অনুসারে, ভারসাম্য শর্তানুসারে QD1 is equal QS1, QD1 is equal QS1। সবাই খেয়াল করি QD1 কি বলেছে, 16 minus P1 plus P2 minus is equal QS1 হচ্ছে -4 plus 3P1 minus P1 plus P2 minus 3P1 is equal -4 minus 16 minus P1 plus P2 কি হলো -4P1 plus P2 is equal -20 মাইনাস যদি কমন নেই 4P1 minus P2 is equal -20, অতএব 4P1 minus P2 is equal 20, ইকুয়েশন নাম্বার 1। আবার দ্বিতীয় বাজারে ভারসাম্য শর্ত অনুসারে কি হবে, QD2 is equal QS2, QD2 কত, 10 plus 4P1 minus P2 is equal -2 plus 4P2, 4P1 minus P2 minus 4P2 is equal -2 minus 10, 4P1 minus 5P2 minus 12, ইকুয়েশন নাম্বার 2। 1 বিয়োগ 2 করে পাই। 1 নাম্বার ইকুয়েশন কি হবে, 1 নাম্বার 4P1 minus P2 is equal 20, 4P1 minus 5P2 is equal -12, মাইনাস প্লাস প্লাস যেহেতু বিয়োগ করবো, এটা উঠে গেল, কি হবে 4P2 is equal 32, তাহলে P2 equal 4 32, ভাগ করে 32 ভাগ 4, 32 ভাগ 4 মানে কি P2 equal 8। P2 এর মান একে বসাও। কি বুঝেছো তোমরা? এই ভুল করছি আমি, ভুল জি স্যার, করছি আমি, বুঝতেছি। এইভাবে হবে না, এটা স্যার ম্যাট্রিক্সের করতে সাহায্যে সমাধান করতে হবে। এটা তো আমি এটা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে, এতটুকু ভুল করছি। এটা তো আমি সাধারণ সমীকরণ পদ্ধতিতে সমাধান করতেছি, বাজার ভারসাম্য অধ্যায় যেমন প্রথম বর্ষে করেছিলাম ওইভাবে, এটা হবে না, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে। এই পর্যন্ত ঠিক আছে। এখন 1 ও 2 নং সমীকরণ একত্রে সাজিয়ে লিখি বা একত্রে লিখি। 1 নং সমীকরণ কি আছে, 4P1 minus P2 is equal 20, 2 নাম্বার আছে 4P1 minus 5P2 is equal -12। তো দেখো 4 minus 1, 4 minus 5, তার মানে কি, এটা হলো P1 এর সহগ, এটা হচ্ছে P2 এর সহগ। এটা কি হবে, P1 P2 is equal 20 minus 12। সবাই বুঝেছি এ পর্যন্ত? উপরের সমীকরণ দ্বয়কে ম্যাট্রিক্স আকারে সাজা, এখানে লিখবা। জি স্যার। উপরের সমীকরণ দ্বয়কে ম্যাট্রিক্স আকারে, এগুলা দ্রুত টানতেছি কারণ এগুলো আমি করাইছি আগে, করাইনি এইসব নিয়ম করাইনি আগে। জি স্যার। জি স্যার, এটা হলো করাইছেন। P1 এর সহগের কলাম, ক্রেমারের এটা হলো নিয়ম P2। আর হচ্ছে বিপরীত নিয়ম না করালেও চলতো, শুধু ইয়েস, এটা শেষেরটা করে অত একটু দূর তো দেখে যাবো দিলেও না হইতো। আমি। এটা x, এটা a ধরলাম, এটা x, এটা c, ax ইকুয়াল c, x ইকুয়াল c বাই a, অতএব x ইকুয়াল, এটাকে উপরে উঠাও। এখন তুমি a ইনভার্স, এটা হলো a,
এ ইনভার্স নির্ণয় করে এখানে মান বসায় দিয়ে কাজ করতে পারবা না? জি স্যার পারবো। জি স্যার পারবো। ওখানে টপিক থাকলো একইভাবে ক্রেমারের নিয়ম তোমরা করবা 2 নম্বরটা। একইভাবে ক্রেমারের নিয়ম সমাধান এই পর্যন্ত এসে ম্যাট্রিক্স দ্বয় সাজাই, ঠিক আছে, সমীকরণ থেকে ম্যাট্রিক্স এই পর্যন্ত এসে তারপরে ক্রেমারের রুলে যাবা, পারবা। তারপরে যেটা বলছে চলকদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ সেটা আমি একটু আলোচনা করি, খেয়াল করো সবাই। চলকদ্বয়ের মধ্যে সম্পর্ক নিয়ে নয়, না না কি কি এখানে দ্রব্যদ্বয়ের মধ্যে সম্পর্ক নিয়ে নয়। এখানে দুইটা দ্রব্য, প্রথম দ্রব্য QD1, দ্বিতীয় দ্রব্য মানে দ্বিতীয় দ্রব্যের চাহিদা। Q1 মানে প্রথম দ্রব্য, Q2 মানে কি দ্বিতীয় দ্রব্য। প্রথম দ্রব্যের চাহিদা নির্ভর করে প্রথম দ্রব্যের দামের উপর, দ্বিতীয় দ্রব্যের দামের উপর। P2 মানে কি দ্বিতীয় দ্রব্যের দাম। আবার দ্বিতীয় দ্রব্যের চাহিদাও নির্ভর করে প্রথম দ্রব্যের দামের উপর, দ্বিতীয় দ্রব্যের দামের উপর। দেখো নাম্বার 3 কি হচ্ছে, দ্রব্যদ্বয়ের মধ্যে সম্পর্ক নিয়ে নয়, দ্রব্যদ্বয়ের মধ্যে সম্পর্ক নিয়ে নয়। এখানে QD1 ইজ ইকুয়াল কি 16 মাইনাস P1 প্লাস P2। প্রথম দ্রব্যের চাহিদা নির্ভর করে প্রথম দ্রব্যের দামের উপর, দ্বিতীয় দ্রব্যের দামের উপর। সম্পর্কিত দ্রব্য দুই ধরনের, পরিবর্তক বা বিকল্প দ্রব্য আর পরিপূরক দ্রব্য। সম্পর্কিত দ্রব্য দুই ধরনের বা দুই প্রকার, যথা নাম্বার 1 পরিবর্তক বা বিকল্প দ্রব্য, আর একটা হচ্ছে পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য, পরিবর্তক বা বিকল্প দ্রব্য, আর একটা হচ্ছে পরিপূরক দ্রব্য। পরিবর্তক বা বিকল্প দ্রব্য হচ্ছে দুইটি দ্রব্যের মধ্যে যদি একটার পরিবর্তে অন্যটা ব্যবহার করা যায়, যেমন চিনি গুড়, চা কফি, একটার পরিবর্তে আরেকটা, চা ও কফি। চায়ের দাম বাড়লে কফির চাহিদা কি হয় বলো তো দেখি? চায়ের দাম কফির যদি চাহিদা ঊর্ধ্বমুখী বাড়বে হয়, যদি কফির দাম স্থির থাকে। হ্যাঁ তাহলে চায়ের দাম বাড়লে কফির চাহিদা কি হয়? বাড়বে কিছু, কিন্তু বাড়বে। যদি দেখো হচ্ছে যে চায়ের দাম চায়ের বাড়ে, থেকে কফির দাম কম থাকে। ইয়েস, যদি চায়ের দাম বাড়ে কফির চাহিদা বাড়বে। কফির দাম আগের মতোই থাকলো, কফির দামের কোনো পরিবর্তন নাই। চায়ের দাম যদি বেড়ে যায় কফির চাহিদা বাড়বে, চা কম করে খেয়ে মানুষ কফি বাড়ায় দেবে। তাহলে চায়ের দাম বাড়ে, প্লিজ, চায়ের দাম বাড়ে কফির চাহিদা বাড়ে। তাহলে চায়ের দামের সাথে কফির চাহিদার সমমুখী সম্পর্ক। সমমুখী মানে ধনাত্মক সম্পর্ক। ধনাত্মক, ধনাত্মক হলে কি বুঝবো আমরা? পরিবর্তক, একটার দাম অন্যটার চাহিদা। দুইটা সম্পর্কিত দ্রব্যের মধ্যে একটার দামের পরিবর্তন অপরটার চাহিদার, মিউট করো তো। একটা দামের পরিবর্তন অপরটার চাহিদার পরিবর্তন। চায়ের দামের সাথে কফির চাহিদার সমমুখী, চায়ের দাম বাড়ে কফির চাহিদা বাড়ে, একমুখী বা সমমুখী বা ধনাত্মক বা সরাসরি সম্পর্ক। তখন কি দ্রব্যদ্বয় পরিবর্তক বা বিকল্প দ্রব্য। কি দ্রব্য? পরিবর্তক বা বিকল্প দ্রব্য। আবার পরিপূরক দ্রব্য হচ্ছে চা ও চিনি, দুইটি দ্রব্যের মধ্যে একটা ব্যবহার করতে গেলে অন্যটাও লাগে, একটা ছাড়া আর একটা অচল। এই দ্রব্য দুটো হচ্ছে একে অপরের পরিপূরক দ্রব্য। তাহলে চায়ের দাম বাড়লে চিনির চাহিদা কি হবে? চায়ের দাম যদি বাড়ে চিনির চাহিদা কি হবে বলেন তো দেখি? কমে যাবে, কারণ চায়ের দাম যদি বেড়ে যায় চা কম করে কিনবা, তখন চিনি কম লাগবে, চিনি কমাই দিবা। তাহলে চায়ের দাম বাড়ে চিনির চাহিদা কমে, চায়ের দাম বাড়ে চিনির চাহিদা কমে, বিপরীতমুখী সম্পর্ক। একটা বাড়তেছে আর একটা কমতেছে, একটা দামের সাথে অন্যটার চাহিদার কি বিপরীতমুখী সম্পর্ক। এটা হলো ঋণাত্মক সম্পর্ক। বিপরীতমুখী মানে কি? ঋণাত্মক। তার মানে একটা দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদার সাড়া দেওয়ার মাত্রা যদি ঋণাত্মক হয়, মাইনাস মান আসে, তার মানে পরিপূরক দ্রব্য। আর একটা দ্রব্যের দাম বাড়লে অপরটার চাহিদা যদি বাড়ে অর্থাৎ ধনাত্মক মান আসে, মানে পজিটিভ সম্পর্ক, দ্যাট মিনস পরিবর্তক দ্রব্য। এখানে যেহেতু প্রথম দ্রব্যের চাহিদা নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে দাম পরিবর্তন করব কার? দ্বিতীয় দ্রব্যের। কারণ যার দাম তার চাহিদা না, যেহেতু চাহিদা হলো প্রথম দ্রব্যের, তাহলে প্রথম দ্রব্যের দাম পরিবর্তন করব না। কার দাম? দ্বিতীয় দ্রব্যের দামের পরিবর্তনের ফলে প্রথম দ্রব্যের চাহিদার পরিবর্তন। ডেল QD1 বাই ডেল P2, ডেল বাই ডেল P2 QD1, ডেল বাই ডেল P2 QD1 এর মান হচ্ছে 16 মাইনাস P1 প্লাস P2। খেয়াল করি সবাই, P2 এর সাপেক্ষে করতেছি। এখানে P2 নাই মানে 0, এখানে P2 নাই মানে 0, প্লাস P2 এর সাপেক্ষে করতেছি, P2 এর জায়গায় 1। কি পাইলাম? প্লাস মান। কার মান পাইলাম? ডেল QD1 বাই ডেল P2 এর মান। এটা কি ধনাত্মক, তার মানে কি 0 থেকে বেশি। আবার
দ্বিতীয় দ্রব্যের চাহিদাটা দেখি, QD2 ইকুয়াল কি আছে, 10 প্লাস 4P1 মাইনাস P2, অতএব ডেল QD2 বাই ডেল P1। দ্বিতীয় দ্রব্যের চাহিদা নির্ভর করে প্রথম দ্রব্যের দামের উপর ও দ্বিতীয় দ্রব্যের দামের উপর। তার মানে কি, প্রথম দ্রব্যের দামের পরিবর্তনের ফলে দ্বিতীয় দ্রব্যের চাহিদার পরিবর্তন, ডেল বাই ডেল P1 QD2, ডেল বাই ডেল P1 QD2 এর মান কত, 10 প্লাস 4P1 মাইনাস P2। প্রথম দ্রব্যের, এখানে যেহেতু দ্বিতীয় দ্রব্যের চাহিদা, তাহলে দাম পরিবর্তন করবো কার, প্রথম দ্রব্যের দামের পরিবর্তনের ফলে দ্বিতীয় দ্রব্যের চাহিদার পরিবর্তন। P1 এর সাপেক্ষে করতেছে, এখানে P1 নাই মানে কি 0, P1 এর সাপেক্ষে করতেছে, এখানে P1 আছে, P1 এর জায়গায় 1, তার মানে কি 4 ইন্টু 1, 4 তো ইন্টু অবস্থা আছে লিখলাম, ডেল বাই ডেল P1, P1 মানে কি 1 মাইনাস P1 এর সাপেক্ষে করতেছে, P1 নাই মানে কি 0, অন্তরীকরণ জাস্ট। কি পাইলাম, 4 ডেল QD2 বাই ডেল P1। সবাই বুঝেছি, এটা কি ধনাত্মক মান পেয়েছি আমরা, গ্রেটার জি দেন স্যার। 0, পজিটিভ মান পেয়েছি, দুইটাই ধনাত্মক, 0 থেকে বেশি, এটাও 0 থেকে বেশি, যেহেতু ডেল QD1 বাই ডেল P2 ইজ গ্রেটার দেন 0 ও ডেল QD2 বাই ডেল P1 ইজ গ্রেটার দেন 0, অতএব এক্ষেত্রে আলোচ্য দ্রব্যদ্বয় পরস্পর কি ধনাত্মক হলে কি হয়, দুইটাই ধনাত্মক হলে কি হয়, পরিবর্তক বা বিকল্প পরিবর্তক। দ্রব্য। আর যদি দুইটাই ঋণাত্মক আসতো তাহলে হয়তো পরিপূরক দ্রব্য, আর একটা ধনাত্মক অন্যটা ঋণাত্মক, বা একটা ঋণাত্মক অপরটা ধনাত্মক, বিপরীত চিহ্নের যদি হইতো তাহলে দ্রব্যদ্বয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। ভালো লাগছে? জি স্যার। মাশাআল্লাহ, ভালো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।